সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রোকন উদ্দিন, বাম দিকে আছেন জনপ্রিয় অভিনেতা এবং এই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সরাসরি যোদ্ধা শাহেদ শরীফ খান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 4 ডিসেম্বর 2025। বিগত শেখ হাসিনার শাসনামলের 15 বছর 7 মাস 5 দিনের ঠিক আজকের এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি। 2012 মানবতা বিরোধী অপরাধের বিচার, রায়ের অপেক্ষায় 8 মামলা। 2016 সাঁওতালদের উপর হামলার ঘটনায় আলামত নষ্টের অভিযোগ। 2017 সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ, কারা তুলে নিয়ে গেছে আঁচ করতে পারছে পুলিশ। 2018 ডিজিটাল নিরাপত্তা আইনের শুদ্ধি দাবি। 2019 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতির তথ্য উপাত্ত যাবে ইউজিসির কাছে। 2022 বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। 2023 বেনাপোল বন্দরে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য অর্ধেকে নেমেছে। দর্শক, শিরোনামগুলো শুনলাম, এবার শুনবো আলোচনা। সরাসরি চলে যাচ্ছি ব্রিগেডিয়ার রোকন উদ্দিন আপনার কাছ থেকে। 2010 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি, দৈনিক প্রথম আলোর সংবাদ, পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি। ওই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং প্রার্থীদের পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবি করা হয়েছিল। জনগণের ভোটাধিকার রক্ষা করবার জন্যই এ দাবি ছিল, কিন্তু সরকার নানান অজুহাতে সেনাবাহিনী মোতায়েন করেছিল, কিন্তু সেটি সহযোগী ফোর্স হিসেবে। সেনাবাহিনীর মতো একটি গ্লোরিয়াস বাহিনীকে সহযোগী ফোর্স করে প্রথমেই সেনাবাহিনীকে মানসিকভাবে হিউমিলিয়েট করা হয়েছিল কিনা, বা এটিকে আসলে এক ধরনের মেটিকুলাস প্ল্যান ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি তো ওই সময় একেবারে সার্ভিং অফিসার। দুনিয়ার সব সেনাবাহিনী হচ্ছে দ্য আর্ম ফোর্সেস, স্পেশালি 3 ফোর্সেস। এরা হচ্ছে জাতির শেষ সম্বল এবং দে আর ট্রেন্ড টু সেভ দ্য কান্ট্রি ফ্রম ফরেন অ্যাগ্রেশন, ফরেন অ্যাটাক। বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এদেরকে তৈরি করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, ইকুইপড করা হয় বিভিন্ন সাজ সরঞ্জাম, অস্ত্রশস্ত্র দিয়ে। কিন্তু এইটার পাশাপাশি বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বিভিন্ন দুর্যোগের সময়, যেমন প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ, এই ধরনের বিভিন্ন দুর্যোগের সময় তারা সহায়তা করে এবং ওভাবেও ওদেরকে ইন এইড অফ সিভিল পাওয়ার অথবা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য এদেরকে নিয়োজিত করা হয় বিভিন্ন সময়। বাট দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের রাজনীতিক সরকারগুলো
তারা মনে করে আপনি যেটা বললেন সেনাবাহিনী অন্যান্য পুলিশ বাহিনী আনসার বাহিনীর মতো প্যারামিলিটারি ফোর্স বা তাদেরকে যথেচ্ছভাবে ব্যবহার করা যাবে এবং করছেও। আপনারা দেখেন পুলিশ রাস্তায়, পুলিশের কাজ হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করা, রাইট? তারা এই জন্য বেতন নেয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তারা কেন ফেল করবে? তারা ফেল করলে দে শুড গো হোম, এবং তাদের কমান্ডার যারা আছে তারা দে শুড রিজাইন। আর্মি আইসা রাস্তায় দাঁড়ায় ট্রাফিক কন্ট্রোল করতেছে, হয়েছে না বাংলাদেশে? তারপর মনে করুন এই যে ভোটের ব্যাপারে, আমি তো এই যে ছোট থাকতে আমার জীবনে প্রথম যে ইলেকশনটা দেখি, যেটা সেই 70-এর ইলেকশন, আমি তখন হাই স্কুলের ছাত্র। আমার এখনও মনে পড়ে, আমি ভোট সেন্টারের 14 সীমানায় কোনো সেনাবাহিনীর সৈন্য দেখছি, পুলিশ আনসার এগুলো ইয়ে করছে। তো আমার কথা হচ্ছে যে এই কাজগুলো মেইনলি পুলিশ এবং বাকি সহকারী বাহিনী যেগুলো আছে, আনসার, বিডিপি এবং স্থানীয় ভলান্টিয়ারদের দিয়ে, স্বেচ্ছাসেবকদেরকে দিয়ে করা। কিন্তু আলটিমেটলি আমাদের দেশের প্রশাসকরা, রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিকভাবে এসে তাদের নিজেদের চামড়া রক্ষা করার জন্য, নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের নিজেদের এজেন্ডা পূরণ করার জন্য তারা সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে নিয়োগ করছে, এবং এটা একটা কালচার হয়ে গেছে, টুলস হিসেবে ব্যবহার হ্যাঁ, করেছে। এবং এটা আপনি দেখেন একটা কালচার হয়ে গেছে। বাট দিস শুড নট হ্যাপেন। এবং এই যে সামনেও যে এখানে আমাদের দেশে নির্বাচন হবে, ওটার জন্য তো আমি বলবো শুধু সেনাবাহিনী দিলেই সব সমস্যার সমাধান হবে না। আপনি দেখেন বর্তমানে সেনাবাহিনী 5ই আগস্টের পর থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা আছে এবং আছে বলেই দেশে আজকে এই অবস্থা। আপনি বাসা থেকে এখানে খুব বেশি ভালো অবস্থা সেটি বলতে পারছেন? তবুও আমি জোর গলায় বলতে পারবো, সেনাবাহিনীও যদি না থাকতো, আমার মনে হয় না আপনি এই স্যুট পরে বাসা থেকে বের হয়ে আসতে পারতেন। পুলিশ যেভাবে হাতখাড়া করে দিছে, বেতন নিচ্ছে, এরপরও তারা বলে যে পুলিশ ট্রমাতে আছে। তার মানে কি রোকন ভাই, এটি ধরে নেওয়া যায় যে আমরা আসলে ফ্রম দ্য বিগিনিং অফ 2009 আমরা এক ধরনের মানে হেজিমনির করাল গ্রাসের মধ্যে স্টেপ বাই স্টেপ ঢুকে যাচ্ছিলাম। প্রথমত মনে করেন প্রশাসনিক এক ধরনের পশ্চিমা বা কলকাতার হেজিমনি বা দিল্লির হেজিমনির মধ্যে চলে গেছি। এরপর আমাদের সাথে শাহেদ ভাই আছেন, তিনি একজন সাংস্কৃতিক কর্মী, এক ধরনের সাংস্কৃতিক হেজিমনির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে, আমাদের একটা প্রজন্মকে ব্লাইন্ড করে দেওয়া হয়েছে, ঘরকুনো করে ফেলা হয়েছে, একেবারে প্রি প্ল্যান করে এই সবগুলো কাজ করা হয়েছে। এইটা আসলে এই দেশে পরবর্তী সরকার যে আসুক তাদের খেয়াল রাখা উচিত, সেনাবাহিনীকে যথেচ্ছভাবে যেখানে সেখানে ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা উচিত না, এবং তাদেরকে মিসইউজ এবং অ্যাবিউজ করা উচিত না। মানে হয়েছে, হ্যাঁ, যেটা হয়েছে বিগত সরকারগুলো। এখনো পর্যন্ত কি হচ্ছে? এখনো হচ্ছে। আপনি বলেন এই যে এখন যে মাঠে আছে, এটা সেনাবাহিনীর কাজ। আপনি আমাকে বলেন এই যে থানায় গিয়ে আছে আমাদের সৈনিকরা পেট্রোলিং করা 3 ঘন্টা ঘুমাইতে পারে না। ও বলতে পারবে ওর আত্মীয় আছে আর্মিতে ছিল, বা সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে বেশি রাখলে তারা সিভিলের সাথে, অফকোর্স, মানে কারণ দে সিভিল কালচারের সেম, ওই যে খামির বলে না রুটির। আমরা বাংলাদেশের জনগণ যেই হই, আপনি এক ডিস্ট্রিক্টে হন, আমি এক ডিস্ট্রিক্টে হই, বাট আমরা তো সেম সমাজ থেকে, তো দুর্বলতা সবাই আছে, মানবিক দুর্বলতা সবারই আছে। আমার একটা সৈনিক যে বেসামরিক পরিবেশে মেলামেশা করে না, সে গেলে সে তো হয়তো দুর্নীতিগ্রস্ত হতেই পারে, হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেজন্য আমাদের এই যে সেনাবাহিনী মোতায়েন করলে সমাধান হবে না। শুধু তার আগে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য সরকারকে চেষ্টা করতে হবে একটা সুন্দর নির্বাচনের জন্য। রোকন ভাই, আপনার কাছ থেকে শুনবো আমরা একটু শাহিদ শরীফ খান, একজন সাংস্কৃতিক কর্মী, ওনার কাছ থেকে একটু শুনে আসি। শাহিদ ভাই, একটি জাতির প্রথম আইডেন্টিটি হচ্ছে তার সংস্কৃতি। যে জাতির সংস্কৃতি যত সমৃদ্ধ, সেই জাতি তত বেশি উন্নত। আপনি একেবারেই সুপরিচিত একজন মানুষ সাংস্কৃতিক অঙ্গনে, আপনার পুরো পরিবার সাংস্কৃতিক পরিবার। সেই জায়গা থেকে আপনার কাছ থেকে লাস্ট 15 ইয়ার্সের একটু অভিজ্ঞতা শুনতে চাই যে সংস্কৃতিকে কিভাবে ধ্বংস করা হয়েছে। আমরা বারবার বলি যে কালচারাল হ্যাজিমনি, আসলে এই শব্দ দুইটাই বোঝে সাধারণ মানুষ, কিন্তু হ্যাজিমনি কিভাবে সাফার করেছে, ধ্বংস করেছে, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। পৃথিবীতে 202 বা 203টা দেশ হবে, তার বাইরেও অনেকে বলে, এগুলো আসলে মানে ক্লিয়ার না, এরকমই অলমোস্ট। কয়টা দেশের নাম আপনি বলতে পারবেন? আপনি যেসব দেশের সংস্কৃতি
আপনার কাছে পৌঁছেছে, আপনি তাদের নামই বলতে পারবেন। প্রথমে যেই দেশগুলোর নাম বলবেন দেখবেন যে তাদের আর্ট কালচার, তাদের ফিল্ম, তাদের থিয়েটার, তাদের সব কিছু আপনি আপনার চোখের সামনে এসেছে বলে, কোনো না কোনোভাবে এসেছে বলে আপনি সেই দেশগুলোকে চেনেন, সেই দেশগুলোতে যাওয়ার চিন্তা করেন, বা সেই দেশগুলোর সঙ্গে সংস্কৃতির আদান প্রদানের চিন্তা করেন। তো এইভাবে সংস্কৃতি হচ্ছে একটা, সংস্কৃতি হারালে জাতি তার পরিচয় হারায়। সংস্কৃতিকে যেভাবে মানে আপনার এই 16 বছরে করা হয়েছে, আমরা একটা সংস্কৃতি দেখেছি পাঠ্যপুস্তকে, সেটা পারিবারিক সংস্কৃতি। হ্যাঁ, এছাড়া আর কোনো সংস্কৃতি আমরা দেখিনি। শিল্পীদেরকে নিয়ে দলীয়করণ করা হয়েছে, মানে দলীয় স্তুতিকরণ। আপনি যদি আমাকে দলীয়করণ করেন তাহলে তো আমি তো শিল্পী হয়েছি দলের কাজ করার জন্য না, আমি তো দেশের কাজ করার জন্য হয়েছি। আমার নিজস্ব সংস্কৃতিকে ব্র্যান্ডিং করা, রাইট, গ্লোবালাইজ করা, সেটা আমি তো একটা দলের শিল্পী হতে পারি না। হ্যাঁ, আমি একটা দেশের শিল্পী, আমি দেশকে রিপ্রেজেন্ট করব, দেশকে প্রতিনিধিত্ব করব, আমি হচ্ছি আমার শিল্পী হিসেবে আমার সেই কাজ। আমরা জাতিগতভাবে কতটা উন্নত সেটা বিশ্ব দরবারে তুলে ধরা, এটি একজন শিল্পীর কাজ। তো আমি ওই ওনার স্যারের কথাগুলো শোনার সময় আমার একটা কথা, মানে আমি আর্মিদের সঙ্গে খুব অতপ্রভাবে জড়িত। আমার ছোট বোনের হাজব্যান্ড আর্মি পার্সন, AK মোর্শেদ। তো ইভেন বিডিআরে যে ঘটনাটা ঘটে, ওই সময় আমার চোখ দিয়ে মনে হয় পানির বদলে রক্তক্ষরণ হচ্ছিল। এবং আপনার জেনারেল শাকিল, উনি আমাদের পারিবারিকভাবে একদম আসা যাওয়া ছিলেন, ভীষণ আদর করতেন, এবং ওনার ওখানে আমরা শুটিংও করেছি। ওনাদেরকে যেভাবে মারা হয়েছে, যেভাবে মেরেছে, আর্মি সম্পর্কে একটা ভয় ছিল। আমার আব্বার কাছে শুনতাম, ইস্ট পাকিস্তান যখন ছিল এটা, তখন ক্যান্টনমেন্টে একটা বিড়াল ঢুকতে ভয় পেত। আর সেই আর্মিকে নিয়ে আসা হয়েছে কোন জায়গায়, মানে আর্মি শুনলেই আমরা একটা আতঙ্কিত থাকতাম। এবং আর্মি ছিল আমাদের কাছে একটা গৌরবোজ্জ্বল একটা বাহিনী, হ্যাঁ, যে আমিও একদিন আর্মি হব। হ্যাঁ, আমি জিডি পাইলটে পরীক্ষা দিয়েছিলাম, আমার চোখের প্রবলেমের কারণে আমি প্রথমেই সরে যাই। ল্যান্ড ফোর্সে দিলে হয়তো হয়ে যেত, আমি আর দেইনি। আমার ভাগ্যে হয়তো সংস্কৃতি ছিল, আমি চলে এসেছি। কিন্তু ওই সময়ে বেস্ট মানুষগুলো আর্মিতে যাওয়ার চিন্তা করতো। শিল্পী হিসেবে গত 15 বছরে ধরেন আমি একজন শিল্পী, আমার বাড়িটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমার বাড়িটা, এবং আমি জানিও না, কারণ বাড়িটা হাইকোর্ট পর্যন্ত আমাদের পক্ষে রায় ছিল, আমরা পেয়ে গেছি, সব আছে। হঠাৎ করে শুনি এটা সুপ্রিম কোর্টে, যেটা হচ্ছে মিউটেশন, নামজারি সব হয়ে গেছে, সুপ্রিম কোর্টে এটা উঠেছে। উঠার পর একটা বুলডোজার নিয়ে 200 লোক এসে, একটা পুলিশ বাহিনী পুরুষ, আরেকজন মহিলা পুলিশ বাহিনী এসে বাসা থেকে সব টেনে বের করে, আমি দেখলাম যে আমি কি সিনেমা দেখছি, মানে হোয়াটস গোয়িং অন, উইদাউট এনি নোটিস, এনি ইনফর্ম। এসে আপনি বলছেন যে নির্দেশ হয়েছে আপনাদেরকে উচ্ছেদ করা। মানে শুধু কান্না করা ছাড়া আমার হাতে আর কিছু ছিল না। মানে, এবং আমার জিনিসগুলো দেখলাম যে রাস্তার উপরে আমার বোনের জিনিসগুলো, আমার বোন থাকতো, এসি, ফ্রিজ, টিভি। আপনি খালি আপনাকে দিয়ে চিন্তা করুন এই বিষয়গুলো, যে আপনার এই জিনিসগুলো পড়ে আছে, তাহলে কি আমার বাবা অন্যায় করে এই বাড়িতে এতদিন ছিলেন? আমার জন্ম, আমার বোনদের জন্ম, আমার 10-15টা চাচা ফুপু, তাদের বিয়ে, এগুলো কি আমরা অন্যায়ভাবে এই বাড়িতে ছিলাম? এবং এটা তাপস সাহেব করেছে। আমি যার কাছে জাস্টিস চাইতে গেছি, যখনই শুনে যে শেখ তাপস, আর কেউ আসে না, আমি হেল্পলেস। এবং আমার লাস্ট অপশন ছিল হচ্ছে শেখ হাসিনা, মানে জনপ্রতিনিধি, জনভীতিতে পরিণত হয় শেখ হাসিনা, যে ওনার কাছে যাব, আমার রুচি হয় নাই। হ্যাঁ, আমি ওনার মানে ওই পরিবারেরই একজন ইনজাস্টিস করেছে, তা আমি এই পরিবারের কাছ থেকে কি জাস্টিস পাবো? আমি আর যাইনি। শিল্প চর্চায় কতটা বাধাগ্রস্ত ছিল? শিল্প চর্চায় বাধাগ্রস্ত হচ্ছে, শুনে, শিল্পের আদান প্রদান খারাপ কিছু না। হ্যাঁ, শিল্প সাহিত্যের আদান প্রদান হবে, আমাদের সেমিনার হবে, মানে শিল্পের তো কোনো বর্ডার হয় না, কিন্তু শুধু আদান হবে, প্রদান হবে না, এটা তো হতে পারে না, এটা তো সুস্থ চর্চা না। হ্যাঁ, আমাদের দেশের চ্যানেলগুলোতে দেখেন, সব আপনার বিদেশি সিরিয়াল ডাব করে চালানো হচ্ছে। ইভেন আপনি এবার দেখেন, এত সুন্দর একটা প্রোগ্রাম, সাকসেসফুল প্রোগ্রাম করেছে বিটিভি, নতুন করি, এবং এটা ইটস আ ক্ল্যাপ ফর বিটিভি, যে এত সুন্দর একটা প্রোগ্রাম সাকসেসফুলি ডান করতে পেরেছে। সেখানে আপনার 30 বা 40 জন আপনার যারা কম্পিটিটর, তাদের মধ্যে আমি দেখলাম যে 31 জনই আপনার ফ্রম আদার রিলিজিয়ন। আমাদের মুসলিম পরিবার হচ্ছে 10 জন, 12 জন এরকম। আমাদের মুসলিম পরিবার থেকে
আপনার Cultural কালচারটা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় গিটার শিখতাম, আমার বোন হারমোনিয়াম শিখতো। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা আশেপাশের পরিবারে কেউ না কেউ সংস্কৃতির সঙ্গে নাচ, গান, একটা না যুক্ত একটা ছিল। শিখতো, আমরা co-curricular। রবীন্দ্রনাথ, নজরুল, হ্যাঁ, এগুলা পড়েছি, হ্যাঁ, বড় এবং ঠাকুরমার ঝুলি এগুলা পড়েছি, ফেরিটেল থিয়েটার সেটাও পড়েছি। তো আপনার কেন এত সংখ্যা কমে যাবে? এই সংখ্যা কেন কমে যাবে? আমি বলছি না যে আদার রিলিজিয়ান ব্যাড সাইড, ইটস এ গুড সাইন। তারাই সংস্কৃতিটা এখন ধরে রেখেছে, বরং আমাদের এখান থেকে, আমাদের ধর্মাবলম্বী লোকদের মাঝখান থেকে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তার মানে কি এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার জন্য অন্য কোনো সংস্কৃতিকে দায়ী করবে না, অন্য কোনো সংস্কৃতি, যেমন যেটা হচ্ছে যে আমি বলবো এটাকে মিস ইন্টারপ্রেট করা ঠিক হবে না। ধর্ম আর সংস্কৃতি এক জিনিস না, মুখোমুখি দুটোরই করা যায় দরকার না। আছে, দুটোরই দরকার আছে। ধর্ম আমার এক ধরনের বিশ্বাস, হ্যাঁ, কিন্তু ধর্ম আর সংস্কৃতিকে যদি আপনি মিলিয়ে ফেলেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। অথবা মুখোমুখি করে ফেলে। হ্যাঁ, মুখোমুখি করে ফেলেন, এটা ঠিক হবে না। এটা একটা বিশাল সাবজেক্ট, এটা নিয়ে কথা বললে মানে শেষ করা যাবে না। কারণ বেশি আমি এমন একজনকে দেখলাম, উনি যে পোশাকে এসেছেন, উনি কি সুন্দর অভিনয় করেন, অসাধারণ অভিনয় করেন। তখন আমি বললাম যে মা, তুমি তো খুব সুন্দর অভিনয় করো, আমি তোমাকে অনেক মার্কস দিচ্ছি, কিন্তু অভিনয়ের জন্য কিন্তু অনেক ধরনের পোশাক আমাদের পরতে হয়, অনেক ক্যারেক্টারের জন্য। তুমি কি সেটা পারবে? মেয়েটি চুপ হয়ে আছে। আমি চিন্তা করলাম যে এই বিষয়ে মেয়েটির সঙ্গে কথা না বলাই ভালো। তার বয়স হয়নি এই বিষয় নিয়ে তার সঙ্গে আসলে তাকে বোঝানো। কিন্তু অসাধারণ অভিনেত্রী, তার অভিনয়ের যোগ্যতা দেখে আমি মুগ্ধ। কিন্তু তার গেট আপ দেখে আমার মনে হয়েছে যে সে কি আসলে মানে এটা কন্টিনিউ করতে পারবে তার কিনা। মানে শাহেদ ভাই, যদি আমরা মোটা দাগে বলি, একটা ভিন্ন সংস্কৃতি বা একটা আমাদের নিজেদের সংস্কৃতি না এরকম একটা সময় থেকে আমরা আরেক ধরনের সময়ের মধ্যে চলে যাচ্ছি, যে জায়গাটিতেও আমার সংস্কৃতি মুখ থুবড়ে পড়বে। আমাদের সংস্কৃতি কিন্তু বাংলা সংস্কৃতি, বাংলা আমরা কিন্তু সংস্কৃতি। বাঙালি, বাংলাদেশী আমরা সংস্কৃতি কিন্তু আমাদের। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ না, আমরা বাঙালি। হ্যাঁ, আমাদের একটা নিজস্ব মিশ্র একটা সংস্কৃতি। সংস্কৃতি আছে, হ্যাঁ, একটা সংস্কৃতি আছে, এবং আমরা কিন্তু এই সংস্কৃতিটাকে বিদেশে প্রেজেন্ট করি। যখন বিদেশে আমরা, যেমন আমাদের মঞ্চ নাটক, আমাদের নাটক, প্রত্যেকটা দেশের একটা নিজস্ব সংস্কৃতি আছে। ইভেন অ্যারাবিয়ান সংস্কৃতিতেও যে দেখেন আপনার গান তাদেরও নিজস্ব সংস্কৃতি আছে, গান আছে, নাচ আছে, ঠিক আছে। তো আপনি এটাকে কেন মিলিয়ে ফেলছেন? আপনি ধর্ম আর সংস্কৃতিকে কেন মিলিয়ে ফেলছেন? কেন বাচ্চাগুলোকে মিসগাইড করছেন? তার মানে আমাদের এই সংস্কৃতিকে, আমাদের বাংলাদেশী সংস্কৃতি, আমাদের নিজেদের পাহাড় থেকে সমতলের একটা কমন সংস্কৃতি, Right. সেই সংস্কৃতিকে বাঁচানো অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। এবং সেটি কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এই রাজনীতিকদের, এবং এই সংস্কৃতি দিয়েই কিন্তু আমাদেরকে আপনি ইউনাইটেড রাখতে পারবেন, এবং আইডেন্টিটি তৈরি করা যাবে। আইডেন্টিটি তৈরি করতে পারবেন। কিন্তু আপনি এই একটি সংস্কৃতি দিয়ে আপনি কিন্তু বিভাজন তৈরি করে ফেলবেন, বিভাজন তৈরি আলাদা হচ্ছে। করে ফেলবেন মানুষ। এবং যেটি এর দায় এবং দায়িত্ব দুটি রাজনীতিকদের। আমি নির্দিষ্ট কোনো দলকে বলছি না, সকল রাজনৈতিক দলের কিন্তু এ দায় নিতে না, হবে। এই কথাটা আমি আগেই বলছি, শিল্পী কেন দলের হবে? শিল্পী হবে দেশের, শিল্পী হবে দেশের, সে হবে পতাকার। রাইট। জি, ব্রিগেডিয়ার রকনউদ্দিন, আপনি একজন মিলিটারি হাই অফিসিয়াল, তারপরেও বলছি আমাদের যে সংস্কৃতি, আমাদের সংস্কৃতি বলতে শাহেদ ভাই যে জিনিসগুলো বুঝিয়েছেন, আমাদের এই সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে ভিন্ন কোনো মোড়কে আবার যদি নতুন কোনো ভুলের পথে আমরা এগিয়ে যাই, তাহলে যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই যে রক্তাক্ত রাজপথ আমাদেরকে যে বার্তা দিয়ে গেল, সেই শিক্ষা নিয়ে কি আমরা সামনে যেতে পারবো? সংস্কৃতি দুইটা অংশ আছে, একটা হচ্ছে সামাজিক সংস্কৃতি আর একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। এবং এটা একটা সমাজে এক ধর্মের লোক বাস করে না, ওখানে বিভিন্ন ধর্মের বাস করে। তার স্ব ধর্ম নিয়ে সে বেঁচে থাকার, চর্চা করার অধিকার আছে, এবং এটা সব দেশের এটি নাগরিক অধিকার। নাগরিক অধিকার। কিন্তু আমার কথা হচ্ছে যে সংস্কৃতিতে যখন ও যেটা বলল, বিদেশি সংস্কৃতির আগ্রাসন হয়, এক্সচেঞ্জ ইজ ডিফারেন্ট থিং। আগ্রাসন এক জিনিস, আহ্বান আর এক জিনিস। আমরা কি আগ্রাসনের শিকার ছিলাম পুরোটা, না অনেকটা আহ্বানও জানিয়েছিলাম? আগ্রাসন তো তখনই হয় যখন মানে দে উইল হ্যাভ সাম পিপল হিয়ার টু রিসিভ ইট। তো ওদের কিছু লোক এখানে ছিল, তারা ইজিলি করছে। আমি আপনাকে একটা জাস্ট এক্সাম্পল দিই, যে দেখেন এই আস্তে আস্তে আমি গাড়িতে বসে আমার ভাইকে আমি নামিয়ে দিলাম, উনি কবি, উনি আর্মিতেও ছিলেন। সে বলতেছে দেখ মানে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন কিভাবে হয়। আপনি মনে করেন সেও অনেক আগে থেকে টিভির সাথে জড়িত। আমরা আগে কি বলতো, 8টার খবর, ঠিক না? হঠাৎ দেখলেন যে এটা 8টার সংবাদ হয়ে গেছে।
এবং এই 8টা সংবাদ আমি আগে দেখতাম কোথায়, আমার এখনো মনে পড়ে, দূরদর্শন। যখন আমি দেখতাম দূরদর্শনে দেখতাম। তো আমার কথা হচ্ছে যে এটাতে আমি মনে করেন না যে আমার কনজারভেটিভনেস, আমি কনজারভেটিভনেস বলতেছি না, মানে ওরা ভারত, ওরা ওদের মতো মনে করে, একদম ঠিক, একদম ঠিক, আই ডু এগ্রি। মানে ওদের জিনিসগুলো আমাদের এখানে কিভাবে পাচার করে আপনি দিচ্ছে খুলে বলেন, মানে আপনি কথা বুঝতে পারছেন? কনজারভেটিভের কিছু নাই, হ্যাঁ। যেটা সত্যি সেটা বলেন। ওরা ওদের কথাটা এমনভাবে ঢুকাই দিছে যাতে একসময় ওরা ভাবাতে পারে, আমাদের দেশের লোককে ভাবাতে পারে আমরা তো একই কথা বলি, একই বচন, একই চলন, এবং সেটাই তো তারা বলে। হ্যাঁ একই, বাট নো, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। এই যে আপনারা দুজনেই যেটা বললেন, শাহেদও যেটা বললো, সংস্কৃতি হচ্ছে আইডেন্টিটি। এই যে আমি মাঝে মাঝে আই লাইক ওই যে ট্রাভেল ডকুমেন্টারিগুলো দেখতে, এবং মাঝে মাঝে আমরা ও যেটা বলা সিলেক্ট করি, আমি আমার ওয়াইফ বাচ্চারা, যে কোথায় বেড়াতে যাওয়া যায়। একটা ট্রাভেল ডকুমেন্টারি দেখলে আপনি ওদের সংস্কৃতি, খাওয়া, ওদের কুইজিনগুলো কীরকম, তারপরে ওদের বিভিন্ন জিনিস, যেমন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সংস্কৃতি যেটি এক হাত দিয়ে ভাত খাওয়া, এটি কিন্তু আমাদের সংস্কৃতি। না দেখেন হাত দিয়ে ভাত খাওয়া এটা কিন্তু অনেকে কিন্তু জানে না, কথা বুঝছেন? তো এখন বাইরের লোক আমাদের বাংলাদেশকে চিনবে, আমাদের এই যে সংস্কৃতিটাকে চিনবে যখন এরা দেখবে এটা। তো আমাদের সংস্কৃতি যদি বিকৃত হয়ে যায় এবং অন্যের সংস্কৃতি যদি আমাদের ভিতরে অনুপ্রবেশ ঘটে যায়, তাহলে এটা দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য আমার আহ্বান থাকবে সরকার এবং সংশ্লিষ্ট যারা এই মিডিয়াতে এবং সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে, তাদের এই দেশপ্রেমের অবস্থান থেকে। না রকমউদ্দিন ভাই, সরকার কি করবে? সরকারের কতটুকুই বা করার। আমি যদি নিজস্ব নৈতিকতার জায়গা থেকে বদলে না যাই, আমি যদি বদলাতে না চাই, আমি যদি আমার রুটে ফেরত যেতে না চাই, রাষ্ট্র একটি গাইডলাইন দিতে পারে, আমাকেই তো যেতে হবে। আমি ধরেন একজন পলিটিশিয়ান, আমি একটা পলিটিক্যাল পার্টি, আমার যদি উদ্যোগ না থাকে, রাজনৈতিক সংস্কৃতি তো শুধু মিছিল আর মিটিং না, রাজনীতি তো হচ্ছে মঞ্চ থাকবে সেখানে, সঙ্গীত থাকবে সেখানে, কবিতা থাকবে সেখানে, সবকিছু মিলেই তো রাজনীতি। রাজনীতি হচ্ছে সায়েন্স অফ দ্য সায়েন্সেস, সেটাই তো। তাহলে সব তো রাজনীতিকদের সিদ্ধান্ত নিতে হবে। জুলাই 24 তো সেই বার্তা দিয়ে গেল। জুলাই 24 কিন্তু গান গেয়ে প্রতিবাদ হয়েছে, বন্দুকের নলের সামনে কিন্তু মঞ্চ পথনাটক হয়েছে, গান হয়েছে। রাজনীতিবিদ কারা? যাদেরকে আমরা তৈরি করি, জনগণ তৈরি করে, ম্যান্ডেট দেয়। কারণ তিনি ভোটে পাশ হওয়ার পরই তো একজন আমার কি বলে দেখাশোনার দায়িত্ব পাচ্ছেন, প্রতিনিধিত্ব, আমার প্রতিনিধিত্ব করছেন। তাহলে আমি যে মেন্টালিটির, সেই মেন্টালিটিটার মানুষই তো আমি খুঁজে বের করবো, রাইট। এবং উনি আমাকে উনি এটার প্রতি দায়িত্বশীল হবেন কিভাবে? উনি আমার নিরাপত্তা, আমার বাসস্থান, মানে যাই হোক আমার খাদ্য, চিকিৎসা এবং আমার সবকিছু, এই 5টা বেসিক নিড, এবং পাশাপাশি আমি যে আমার সন্তানকে বা সংস্কৃতিমুখী করব সেটা সুযোগ করে দেওয়া। কারণ উনি প্রতিনিধিত্ব পেয়েছেন আমার দ্বারা। এই জন্যই তো আমার কথাটা হচ্ছে শাহেদ ভাই ওই জায়গাটা, আমি আপনার বক্তব্য সমর্থন করি। যেমন আপনি কিন্তু একজন রাজনীতি সচেতন নাগরিক হিসেবে যদি গড়ে ওঠেন, তাহলেই কিন্তু আপনি এইগুলো নিশ্চিত করতে পারবেন, সো দ্যাট আমাদের যে রাজনৈতিক সচেতনতার যে সংস্কৃতি, এই জায়গাটিতে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল আমার কাছে মনে হয়। সংস্কৃতির ব্যাপারে আমি যেটা বলবো, সাংস্কৃতিক আগ্রাসন আমাদের দেশে যাতে না হয়, সেজন্য শিল্পী এবং এই সাংস্কৃতিক অঙ্গনে যারা নেতৃস্থানীয় এবং লিডিং পজিশন আছে, দে শুড বি পেট্রিয়টিক, দেশপ্রেমের অবস্থান থেকে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, বাঙালি সংস্কৃতি কিন্তু বেহায়াপনা না, নোংরামি না। আপনি শাড়ি পরেন বা বোরকা পরেন, আপনার ডিসেন্ট ড্রেসিং হচ্ছে আমাদের বাঙালি ড্রেস কোড, রাইট? মহিলাদের কথা বলছি, ডিসেন্ট ড্রেস কোড। কেউ যদি মনে করেন, আগে আমার এখনো মনে পড়ে যে হাত কাটা ব্লাউজ পরতো বা এই পরতো, সবাই একটু কেমন নাকুচো করে থাকতো। 15 বছর আগেও তো আমরা রাত 8টার পরে এই বাংলাদেশ টেলিভিশনের নাটক দেখতাম। ইয়েস, পুরো পরিবার মিলে দেখতাম। এই যে সাপটা হলো, সার্ক কান্ট্রিগুলোর ভিতরে সাপটা যে হলো, একটা এগ্রিমেন্ট হয়েছিল না, ভারত আমাদের দেশ থেকে কিচ্ছুই নেয় নাই বলতে গেলে, ও আমাদের জিনিস ওদের দেশে যেতে দেয় নাই, ওদের জিনিস আমাদের সবগুলো এখানে পুশ করছে, পেঁয়াজ আমাদেরকে ডিপেন্ডেন্ট করে ফেলছে। ওগুলো আসছে আমাদের এখানে, চাষারা ওইগুলো আর চাষ করে নাই। তারপরে মনে করেন এই যে ডিশ, আপনি কেবলের কথাই বলেন, আমাদের কেবল ওদের দেশে দেখতে দেয় না, আর ওদের আমাদের এখানে সব দেখতেছে, সব থার্ড ক্লাস নাটক। আমাদের বাংলাদেশের নাটকগুলা কত সুন্দর পরিচ্ছন্ন ছিল, এবং ওখানে একটা অবনতি হয়েছে, এবং আমাদের নির্মাতারা ভুলে গেছে। হ্যাঁ,
আমাদের দেশের নাটকগুলোতেও আগে যেইটা দেখতাম ওইটা দেখি না, ওদেরকে জিজ্ঞেস করেন, দে হি উইল সাপোর্ট মি। তো আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আমাদের সবাইকে একজোট হয়ে, শুধু সরকার নয়, শিল্পী সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে, এই সাংস্কৃতিক অঙ্গনটাকে পরিশুদ্ধ, পরিচ্ছন্ন এবং অ্যাকসেপ্টেবল। কারণ আমাদের ফিউচার জেনারেশনের কথা চিন্তা করতে হবে। আমার বাচ্চারা বড় হচ্ছে, আমার নাতিরা বড় হচ্ছে, এরা কি দেখে বড় হচ্ছে? সে কি বাঙালি হচ্ছে, না ভারতীয় ইন্ডিয়ান হচ্ছে, না ইসরায়েলি হচ্ছে? মানে মিক্সচার করে ওদের তো লাভ নাই। আরেকটা জিনিস স্যার, যেটা হচ্ছে আমি যেটা ফিল করি, জানি না মেবি আই এম রাইট অর রং, আপনার সেক্টরে আপনার যোগ্য লোকটিকে কিন্তু সুযোগ করে দিতে হবে সরকার। রাইট, অফকোর্স। আমার সেক্টরে যোগ্য লোকটিকে কিন্তু খুঁজে বের করতে হবে যারা এই দায়িত্বে আছে। Politicize আপনার করলে হবে মাথাটা না। যদি ঠিক থাকে, হাত পা সব ঠিক মতো কাজ সব করবে। ঠিক। তো আপনি যদি মাথাটায় ভুল মানুষকে বসিয়ে দেন, হ্যাঁ, যোগ্য লোক কিন্তু আপনার দ্বারে এসে কাজ চাইবে না। শাহেদ ভাই, আপনার কাছে আমি একদম ফিরছিলাম, কাজ চাইবে না, সে আপনার কিন্তু- কাছেই ফিরছিলাম। আমরা যেটি রোকন ভাই বললেন যে সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের নির্মাতাদেরকে নির্মাণ যে শৈলী, আমাদের আবহমান যে নির্মাণ শৈলী, সেগুলো ভুলিয়ে দেওয়া হয়েছিল। আমাদের নাটকের ধরনের মধ্যে তাদের যে টেস্ট, সেটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একটা ভিউ বাণিজ্য বা একটা কমার্শিয়াল জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমাদের নাটকগুলো বাবা মা ভাই বোন সব একসাথে দেখতে পারতাম, এখন খুব লুকিয়ে দেখতে হয়। Right. এই জায়গা থেকে আমাদের তো বেরোতে হবে শাহেদ ভাই। হয়তো আপনি আপনার প্রজন্মের যারা অভিনয় শিল্পী ছিলেন বা শিল্পী ছিলেন, তারা হয়তো এখন সরে যাবেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এই শিল্প চর্চা করবে। তাদের জন্য আসলে সরকার বা আমাদের কি করণীয়, সবচেয়ে জরুরি কোন কাজগুলো, যোগ্যতার যে মাপকাঠি, সেটি আমরা কিভাবে নির্ধারণ করব? নির্ধারণ করবেন তার এক্সপেরিয়েন্স, অ্যাচিভমেন্টস, হ্যাঁ, এই সব কিছু দেখে আপনি তার যোগ্যতা নির্ধারণ করবেন। আপনি যদি সেই জায়গায় শুধু আপনাকে বলে, স্যার আপনি কেমন আছেন স্যার, আপনাকে খুব ভালো লাগে স্যার, আপনি যে কি মানুষ, আপনি সেই লোকটাকে বসাই দিলেন ওই চেয়ারে, এই লোক দ্বারা আপনি কি আশা করবেন? এই লোক তো কিছুই জানে না। আমরা যেই কারণে আমরা এখন সাফারটা করছি। হ্যাঁ, অবশ্যই। এবং বিগত দিনগুলোতে এসব চামচ প্রকৃতির লোকগুলাই বিভিন্ন মাথা মাথা জায়গায় বসেছে। আপনি বিভিন্ন জায়গায় যান, এখনো কিন্তু দুর্নীতি সরেনি। কি সংস্কার হয়েছে? এখনো আমাকে ঘুষ দিতে হয়, এখনো আমাকে মানে বিভিন্ন জায়গায় সাফারার হইতে হয়। কেন আমাকে সাফারার হইতে হবে? আমি দেশের একটা ফার্স্ট ক্লাস, আমি ট্যাক্স পে করি এবং ট্যাক্স দিতে গিয়েও ঘুষ দিতে হয়। তো কি সংস্কার হয়েছে? আপনি এতগুলা বাচ্চা, 1400 বাচ্চার জীবনের বিনিময়ে আমরা কোন দেশটাকে পেলাম? কোন দেশটা পাওয়া উচিত ছিল? কিছুই পাইনি আমরা এখনো। সেই জায়গাটা আমাদের, এবং এই যোগ্য লোকগুলাকে যদি আপনি না বসান, এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আমরা আসলে আজকে আপনাকে আপনার চামচামি করছে, আপনার চেয়ারে আবার আরেকজন আসবে, তার চামচামি করবে, হ্যাঁ, এবং এভাবে করতে করতে ওই যে বিভিন্ন দেশের চামচামি করবে। হ্যাঁ, আমি ভারতকে বলেছি, হ্যাঁ, শেখ হাসিনাকে যেন ওনার জন্য সবকিছু, মানে চামচামির তো একটা লিমিট আছে, নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থে। উনি ভারতকে বলার কি? একটা মানুষের মিনিমাম শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে যে কোন কথাটা বলবো আমি, কোন কথাটা বলবো না। উনি ভারতকে বলে এসেছেন, হ্যাঁ, শেখ হাসিনা নির্বাচনের জন্য শেখ হাসিনাকে রাখতে হবে। বাপ রে বাপ! নিশ্চয়ই শাহেদ ভাই, এই সব জায়গাগুলো চিহ্নিত হয়ে গেছে। আমাদের শিশুরা, আমাদের তরুণরা রক্ত দিয়ে সেই জায়গাগুলো চিহ্নিত করে দিয়ে গেছেন। নিশ্চয়ই সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের একটা সুন্দর সময়ের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এবং আমাদের এই রক্ত যেন, হয়তো রক্ত একসময় ভুলে যাব, কিন্তু রক্ত যেন না শুকায়, সেটি আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ শাহেদ ভাই আপনাকে, ধন্যবাদ রোকন ভাই আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।